আমরা আজকে চলে এসেছি নিত্যানন্দ ধাম। তো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একাচক্র ধাম। তো একাচক্র ধামে আজকে আমাদের কি কি প্রোগ্রাম হচ্ছে সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো। জাস্ট আমরা এখানে পৌঁছেছি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছ যে 100 জন ভক্ত নিয়ে আমরা নগর সংকীর্তন করতে করতে এখন নিত্যানন্দ প্রভুর যে গর্ভগৃহ বা জন্মস্থান সেখানে এগিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের আজকে ওখানে সব কিছু ঘুরিয়ে দেখাবো। যদিও নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের ভেতরে কোনো রকম মোবাইল অ্যালাউ নেই, যদি কোনোভাবে পারমিশন করাতে পারি তো ভেতরটা দেখাতে পারবো, না হলে বাইরে থেকেই দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে এইসব নিয়ে আজকে ব্লগটা হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অভিজিৎ, আর আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সব কিছু জেনেই গেছো যে আজকে আমরা নিত্যানন্দ ধাম দর্শন করতে যাচ্ছি। তো সকালটা শুরু হচ্ছে গোপীনাথ আশ্রয় থেকে। তো তোমাদের গোপীনাথকে একবার দর্শন করে দিলাম, আর আমরা সবাই রেডি, বাসও রেডি গোপীনাথ আশ্রয়ে। আর সকল ভক্তবৃন্দ গোপীনাথ আশ্রয়ে এসে গোপীনাথকে দর্শন করে যথারীতি নিজ নিজ সিট গ্রহণ করছে। তো চলো গোপীনাথ আশ্রয়ের ভেতরটা আর একবার তোমাদের দর্শন করে দিই কী কী পরিস্থিতি চলছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে এসে গোপীনাথকে দর্শন করে খুব আনন্দিত হচ্ছে, আর এখানে সকলকে তিলক করিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকলকে তিলক করিয়ে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু এটা একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা স্পিরিচুয়াল ভ্রমণ বলতে পারো, আধ্যাত্মিক ভ্রমণ। তো এখানে যথারীতি সকাল সকাল প্রভুরা চলে এসছে। তো গোপীনাথ আশ্রয়ের ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়ে প্রভু গোপীনাথকে দর্শন করা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভগবানকে প্রণাম করে প্রভু চলে এসছে আমাদের গাড়ির মধ্যে, আর গাড়ি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাজে 7:15। তো বন্ধুরা দেখতে থাকো। আরে সবাই বলো কিছু। নিত্যানন্দ প্রভু কি জয়, একাচক্র ধাম যাত্রা কি, সমবেত ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি। আশা করছি 3 ঘন্টার মধ্যে আমরা বীরচন্দ্রপুর একচাকা ধামে আমরা পৌঁছে যাব, নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। ওখানে গিয়ে আমরা আমাদের সময় অবস্থা দেখতে হবে, সময়ের অবস্থান দেখে 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আমরা ওখানে কখন পৌঁছাচ্ছি সেই অনুসারে আমরা প্রথমে জন্মস্থান নিত্যানন্দপুর জন্মস্থান দর্শনে যাব। নমস্তে নরসিংহায়, নমস্তে আমরা নিঃসিংহ আরতি করার পরে কিছুক্ষণ পরে আমরা কীর্তন করছিলাম। তো তারপরে 1 ঘন্টা আসার পরে আমরা এখানে এক জায়গায় স্টপেজ নিয়েছিলাম, যেখানে আমাদের ব্রেকফাস্টের প্রসাদ খাওয়ার পরে আমরা আমাদের বাস যথারীতি আবার ছেড়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ মোটামুটি 11টা নাগাদ আমরা বীরচন্দ্রপুর বা একাচক্র ধামে পৌঁছে গেছি। তো এখানে আমরা সবাই এখানে বাসটাকে রেখে দিয়ে আমরা এখানে নেমে তারপরে কীর্তন সহযোগে আমরা গিয়েছিলাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। যেহেতু নিতাই বাড়ি 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমরা প্রথমেই নিতাই বাড়ি দর্শনের জন্য চলে গেছিলাম। আর এখানে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো তোমাদের বাইরে থেকে এখানে দেখিয়ে দিলাম। এই সেই জায়গা যেখানে হচ্ছে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন হারাই পণ্ডিতের গৃহে। নিত্যানন্দ প্রভু ভক্তবৃন্দ
নিত্যানন্দ প্রভুর জন্মভিটে দর্শন করার পরে আমরা তারপরে গেছিলাম হচ্ছে সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান যেটা হচ্ছে পাণ্ডবতলা এবং হাটুগাড়া, এবং ওখানে ছিল একটা চৈতন্য গৌড়ীয় মঠ, সেগুলো আমরা দর্শন করেছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্থানটি, এটা হচ্ছে মানে হিস্ট্রির একটা বিশাল বড় একটা নিদর্শন, যেটা হচ্ছে পাণ্ডবতলা বা এখানে নিধিবন বলেও সকলে চেনে। মহাভারতের সময়কালে পাণ্ডবেরা তাদের অজ্ঞাতবাসের কিছু সময় এই স্থানে একজন পণ্ডিতের গৃহে এখানে আশ্রয় নিয়েছিলেন। তো ভাবা যায় বন্ধুরা যে কোথায় হচ্ছে তোমার কুরুক্ষেত্র বা মহাভারতের স্থান, আর ওখান থেকে এসে আমাদের এই বাংলায় পাণ্ডবেরা আশ্রয় নিয়েছিলেন। তো এখানে অনেক লীলা কথা এখানে আমাদের শাস্ত্রে বর্ণনা আছে। তো আমরা এই স্থান তোমাদের দর্শন করালাম। ভেতরের স্থানে দর্শন করানোর কোনো অনুমতি ছিল না, তো আমরা বাইরে থেকেই তোমাদের দেখালাম এই স্থানটা, পবিত্র স্থান তোমাদের দর্শন করালাম। আর এইটা হচ্ছে চৈতন্য গৌড়ীয় মঠ। তারপরে আমরা চৈতন্য গৌড়ীয় মঠে এসে অনেকক্ষণ ছিলাম এবং কীর্তন করেছিলাম এখানে। তো বন্ধুরা তোমরা সব কিছু দর্শন করো, তারপরে তোমাদের নিয়ে যাব হাটুগাড়া। তো চৈতন্য গৌড়ীয় মঠের ঠিক পিছনে এখানে আছে একটা পবিত্র কুণ্ড বা পুকুর বলা যেতে পারে বাংলায়। তো এই কুণ্ডের সামনে আমাদের নিত্যানন্দ মহাপ্রভু হাঁটু গেড়ে সকল পবিত্র তীর্থস্থানের যে পবিত্র নদী আছে সকলকে আহ্বান করেছিলেন তার বাবা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবীর জন্য। কারণ ওনারা ইচ্ছা করেছিলেন সকল তীর্থস্থান ভ্রমণ বা সকল তীর্থের যে পবিত্র নদীগুলিতে স্নান করার জন্য। তো আমাদের নিত্যানন্দ প্রভু এখানেই সকলকে আহ্বান করেছিলেন। তো তোমরা এই স্থান দর্শন করলে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে আমাদের ছিল দুপুরের মধ্যাহ্নের প্রসাদ। তো এখানে আমাদের কুলটি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকেও সকল 12 জন ভক্ত এসেছিল। তো সকলের সঙ্গে এখানে এসে দেখা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একাচক্র ধামের প্রসাদ হল। তো এখানে খুব সুন্দর প্রসাদ ছিল। প্রসাদের মধ্যে ছিল অন্ন, ডাল, একটা মিক্স সবজি এবং পটল আলু পনিরের সবজি, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। তো প্রসাদ পাওয়ার পরে ছিল আমাদের ক্লাস। এই যে একাচক্র বা বীরচন্দ্র গ্রাম, এখানে যে নিত্যানন্দ প্রভুর যে লীলা, কোথায় কি লীলা করেছে সেই সব লীলা আমরা শুনেছিলাম একাচক্র ধামের মন্দিরের যে ইনচার্জ নিতাই পদকমল প্রভুর শ্রীমুখ থেকে। তো তারপরে বিকাল 4টের সময় আমরা চলে এসেছিলাম মন্দিরে খুব সুন্দর অপূর্ব বিগ্রহ দর্শন করার জন্য। তো তারপরে আমরা যে বাকি স্থানগুলো ছিল সেইগুলো দর্শন করতে গেছিলাম। অদম্যখণ্ডী মন্দির, এখানে আমরা এখন যে দর্শনে যাব শ্রী শ্রী বাঁকা রায়জিকে, যে পিছনে যে যমুনা, ও কতজন ঘুমাচ্ছিলেন জানি না, কতজন শুনেছেন আপনারা? এখানে যে নদীটা ছোট নদী হলেও যমুনা। নিত্যানন্দ প্রভু যেহেতু বলরামেরই স্বরূপ ছিলেন, তো এখানে যে বৃন্দাবন লীলা নিত্যানন্দ প্রভু সর্বসময় করে থাকতেন। তো নিত্যানন্দ প্রভু এখানে এই আমাদের বীরচন্দ্র গ্রামে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যমুনা নদী। তো নিত্যানন্দ প্রভু এখানে যমুনা নদীকে আহ্বান করেছিলেন। তো আমাদের শাস্ত্রে অনেক রকমের বর্ণনা এখানে আছে যে নিত্যানন্দ, আপনারা অনেকেই মনে করতে পারেন এত ছোট এটা কি যমুনা নদী হতে পারে নাকি। তো একদা এক সময় বৃন্দাবন থেকে একজন বাবাজি এই নিত্যানন্দ ধাম দর্শন করার জন্য এসেছিলেন এবং এখানে এরকম সংশয় নিয়ে ওখানে স্নান করেছিলেন এবং হাতে একটা দণ্ড ছিল। তো সেই দণ্ড এখানে ভেসে যায়। তো পরে যখন উনি আবার হচ্ছে যমুনা নদীতে স্নান করতে গেছিলেন অরিজিনাল যমুনা নদীতে, তখন ওনার গায়ে এসে সেই দণ্ড উনি ফিরে পেয়েছিলেন। ভগবান এইভাবে আমাদের অনেক প্রকারভাবে লীলা করে ভগবান আমাদের প্রমাণ দিয়ে গেছে। তো তারপরে আমরা এগিয়ে গেছিলাম বাঁকা রায়ের মন্দিরের দিকে। তো চলো বন্ধুরা বাঁকা রায়কে তোমাদের দর্শন করায়। রাম রাম হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বন্ধুরা, তোমরা এখন দর্শন করছো সেই বিখ্যাত বিগ্রহ বাঁকা রায়, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন। এই সেই স্থান যেখানে নিত্যানন্দ মহাপ্রভু প্রকট হয়েছিলেন। তো এই যে বিগ্রহ, এত সুন্দর অপূর্ব বিগ্রহ, তোমরা দর্শন করো এবং জীবনকে ধন্য করো। এরকম না শুধু খেলা করতে, একদম স্বয়ং যে লীলা মানে হয়েছে সেই লীলাতে প্রবেশ করতে। নারী পোতার ওখানের কথা বলা হলো, আর এদিকে একটা লক্ষণ গেরিয়া কথা বলা হলো, তাই না? অনেকগুলো শুনছিলেন আপনার, অনেকে শুনেছেন, অনেকে তো নিত্যানন্দ প্রভু যখন লীলা করতেন, একবার রামায়ণের লীলা হচ্ছে, রামায়ণ লীলা, নিত্যানন্দ প্রভু সব বাচ্চাদের নিয়ে খেলা করছেন। নিত্যানন্দ প্রভু হয়েছে লক্ষণ, উনি লক্ষণ, সত্যিকারের লক্ষণের রোল নাটকের মধ্যে হচ্ছে, রোল দিয়ে দিয়েছে। ও হচ্ছে রাম, ও হচ্ছে হনুমান, ও হচ্ছে রাবণ, এরকম করে ও হচ্ছে রাবণের পুত্র মেঘনাদ, বিভিন্ন রোল সবাইকে বাচ্চাদেরকে ভাগ করে দিয়েছে। লীলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, খেলাধুলা হতে হতে একসময় এমন হয়েছে, মেঘনাদ রাবণের পুত্র মেঘনাদ, ও শক্তিশাল নিতাইকে মেরেছে, মানে লক্ষণকে মেরেছে। আর মানে খেলা হচ্ছে, তার বাচ্চারা খেলা করছে, খেলতে খেলতে নিত্যানন্দ প্রভুকে, যিনি লক্ষণের ভূমিকা বা নাটক করছিলেন, তাকে মেঘনাদ মেরেছে শক্তিশাল। আর নিত্যানন্দ প্রভু অচৈতন্য হয়ে গেছে, হয়েছিল লক্ষণ অচৈতন্য হয়ে গেছে। আর সত্যি সত্যি এখানেও নিত্যানন্দ প্রভু অচেতন হয়ে গেছে। অচেতন হয়েছে মানে একেবারে ওখানে যেমন লক্ষণ অচেতন হয়ে গেছিল, মানে সবাই বলেছে মরে গেছে, এখানেও নিতাই রেখে। এইবার বাচ্চারা যখন নিতাইকে ডাকছে, নিতাই আর উঠছে না। সবাই এরকম দেখছে নিতাই সত্যি সত্যি পড়ে গেছে, আর একেবারেই তার সামনে টুলু টুলু ধরছে, নাক দিয়ে আর শ্বাস টাস চলছে। মানে এবার বাচ্চারা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, সত্যি সত্যি নিতাই মরে গেছে, নিতাই মারা গেছে। সব তারা বাচ্চারা এরকম ভাবছে নিতাই মারা গেছে। তখন বড়দেরকে ডেকেছে, বড়রা এসে গেছে ছুটাছুটি করে, হারাই পণ্ডিত পদ্মাবতী মাতা একদম ওখানে গিয়ে স্বাভাবিক নিতাই কি হলো, নিতাই আর যাচ্ছে না, কোনো মতেই আর নিতাইকে আর উঠানো যাচ্ছে না। নিতাই অচেতন, মানে বাচ্চারা বলছে এরকম নিতাই চলে গেছে। তখন সবাই চিন্তা হয়ে গেছে, নিতাই এরকম হয়ে গেল, কি করে হলো। তারপরে ওখানের একজন বয়োজ্যেষ্ঠ, এখানকার একাচক্রের একজন বয়োজ্যেষ্ঠ বলছে, আচ্ছা বলো তো নিতাই এরকম হলো কি করে? বলছো নিতাই মারা গেছে, নিতাইয়ের হলো কি করে এরকম? তখন বলছিল নিতাই এরকম আমাদেরকে নিয়ে খেলা করছিল, রামায়ণ আজকে খেলা হবে, তো আমাদেরকে ভাগ করেছে। যখন এই মেঘনাদ ওই বান মারলো, তারপর থেকে নিতাই আর উঠছে না। বলছে তখন ওই বৃদ্ধ, যিনি প্রবীণ ব্যক্তি, উনি বুঝতে পারছেন তাহলে এই লীলা। তাহলে তারপরে কি বলেছিল নিতাই? তো তখন বলছিল হনুমানকে যেতে হবে গন্ধমাধব পর্বতে, ওখান থেকে সঞ্জীবনী বটি আনতে হবে, এনে তারপরে নিতাইকে নাকে দিলে সে তখন বলছে কে হনুমান? বলছে আমি হনুমান। তুমি তাহলে যাচ্ছ না? তখন হনুমান গেছে। ওই দিকে আবার একজন রাক্ষস লুকিয়েছিল, বনের মধ্যেও বসেই আছে, ও তো জানে না এখানে কি হচ্ছে, ও মানে হনুমানের সঙ্গে ফাইটিং করবে, তাই ওখানে বসেই আছে, যেখানে নিতাই সব ভাগ করে দিয়েছিল, ও ওখানে বসেই আছে। হনুমান গেছে, তার সঙ্গে ফাইটিং করেছে, পর্বত নিয়ে এসে পাতা এবার পেটে যখন নিতাইকে দিয়েছে, নিতাই উঠে গেছে, জয় নিতাই। এইরকম একদম মানে লীলাতে প্রবেশ করতেন। আর সবাই নিত্যানন্দ প্রভু সমস্ত একাচক্রবাসী ছেলেদেরকে সবাইকে আনন্দ দিতেন, মানে সব সময় নিত্যানন্দ প্রভু এই একাচক্র ধামে বাস করছিলেন। নয়ন পথগামী ভব তুমি, তো নয় কিন্তু
এখানে মাতার সমাধি আছে। তো বন্ধুরা দেখলে ওই যে বট গাছ, ওই বট গাছের নিচে নিত্যানন্দ প্রভুর মাতা পদ্মাবতী দেবীর সমাধি আছে, কিন্তু ওটা সংরক্ষিত নয়। তারপরে আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দির, যেখানে নিত্যানন্দ প্রভু জগন্নাথকে আহ্বান করেছিলেন তার মাতা পদ্মাবতী দেবী এবং হারাই পণ্ডিতের জন্য। আর তার পাশেই আছে হচ্ছে পাতাল শিব। তো এই শিবজির পূজা করতেন হচ্ছে আমাদের নিত্যানন্দ বাবা হারাই পণ্ডিত। তো শিবজিকে দর্শন করুন এবং জীবনকে ধন্য করুন। তো তারপরে আমরা সন্ধ্যের সময় চলে এসেছিলাম সন্ধ্যা আরতিতে অ্যাটেন্ড করতে। আর খুব সুন্দর নৃত্য কীর্তনে পুরো সন্ধ্যা আরতিটা একদম মেতে উঠেছিল। তো বন্ধুরা এই সন্ধ্যা আরতি দর্শন করুন। সন্ধ্যা আরতিতে খুব সুন্দর নৃত্য কীর্তন করার পরে ভক্তদের জন্য ছিল রাত্রের প্রসাদ। তো আমরা যথারীতি আমাদের যে গোপীনাথ আশ্রয় থেকে যে সকল ভক্তবৃন্দ গেছিল তাদের জন্য ছিল স্পেশালি বিরিয়ানি প্রসাদ। তো সকলে আমরা তারপরে চলে এসেছিলাম প্রসাদ হলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সকল ভক্তবৃন্দ আমাদের সঙ্গে আজকে সারা দিন নিত্যানন্দ যে ধাম, সেই ধামের গুণমহিমা কীর্তন এবং ভ্রমণে আজকে এই নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা এখানে লাভ করতে এসেছিলাম। তো সকলে মিলে একসঙ্গে আমরা এখানে পেয়েছিলাম বিরিয়ানি এবং আলুর দম প্রসাদ। খুব সুন্দর প্রসাদ পাওয়ার পরে আমাদের ছিল একটা গিফট সেশন। তো যেটা আমাদের দিয়ে সকল যে ভক্তরা গেছিল তার হাতে তুলে দিচ্ছিল আমাদের এই একাচক্র মন্দিরের যে প্রেসিডেন্ট নিতাই পদ কমল প্রভু। তো এখানে বাচ্চাদের জন্য ছিল একটা ছোট্ট গিফট এবং সকল পরিবার ভিত্তিক ছিল একটা করে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। পরিবার ভিত্তিক একটা করে মহাপ্রভুর শিক্ষা উপহার গ্রহণ করুন। পায়ে হাত দিয়ে না, পায়ে হাত দিয়ে না। হরে কৃষ্ণ জয় গৌরনিতাই। যাক ভগবানের কৃপায়। হরে কৃষ্ণ জয় গৌরনিতাই। হরে কৃষ্ণ। যে একা আসছেন সে একা নেবেন না, নেবে তো। কৃষ্ণ হরে কৃষ্ণ জয় হরে কৃষ্ণ। গাড়ি নাম্বারটা দিন। আমাদের বাড়ি অনন্তবাড়ি একজনকে দুজন দেবেন, কিছু দেবেন না। তুই কত নিবি? আনলিমিটেড। আনলিমিটেড। তোর থেকে কোনটা বড়? হ্যাঁ, এই নে অনেকে নিয়ে বন্ধুরা আজকে সারাদিন নিত্যানন্দ ধামে কাটিয়ে এখন বাজে 8:50। তো আমাদের বাস রেডি হয়ে গেছে মেন রোডে। তো বন্ধুরা এখন এখান থেকে আমরা বিদায় নেব। তো তোমরা আজকে দেখলে আজকে কি হলো। তো তোমরা ভিডিওটাকে দেখো এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। ওয়েলকাম টু অগ্রদীপ ধাম। সারাদিন নিত্যানন্দ ধামে সারাদিনটা কাটানোর পরে আমরা ঠিক রাত্রি 12টা নাগাদ আবার গোপীনাথ আশ্রয়ে ফিরে এসেছিলাম। তো এইভাবেই আমাদের আজকে দিনটা কেটে গেল। আর তোমরা বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।